সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। নবম শ্রেণীর গণিতের ধারাবাহিক আলোচনায় আজকে পঞ্চম অধ্যায়ের গতদিন প্রাথমিক আলোচনা করেছি। আজকে দুইটি সরল সহজ সমীকরণের সমাধান যোগ্যতা নিয়ে কথা বলবো। তো দেখো, আমি এখানে আলাদা আলাদা তিনটা সমীকরণ লিখে রেখেছি, তিন জোড়া সহজ সমীকরণ। এই সরল সহজ সমীকরণগুলো কি করলে সমাধান যোগ্য হবে আর কি করলে হবে না, এই সমাধান যোগ্যতা যাচাই করতে হবে। আমরা জানি সমাধানের বেশ কিছু প্রসিডিউর আছে, তোমরা অষ্টম শ্রেণীতে পড়ে আসছো। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান, অপনয়ন পদ্ধতির সমাধান, এই দুইটা এবং লেক্সিতের সাহায্যে সমাধান। সেই সমাধানগুলো এখানে করব, সেই সমাধান যোগ্যতা আগে আমাদের যাচাই করে নিতে হবে। দেখো, খেয়াল করো, এখানে প্রথম যে সমীকরণ, এই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3 এবং 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 5, এই দুইটা সমীকরণ সরল রেখার আদর্শ সমীকরণের সাথে আমরা কম্পেয়ার করব। সেটা কেমন? এখানে দুইটা সমীকরণ রয়েছে, ax প্লাস by ইকুয়াল টু c1, a2x প্লাস b2y ইকুয়াল টু c2। তার মানে প্রথম সমীকরণের x এর সহগ হবে a1, y এর সহগ হবে b1 এবং ধ্রুবপদ হবে c1, এবং দ্বিতীয় সমীকরণে x এর সহগ হবে a2, y এর সহগ হবে b2 এবং ধ্রুবপদ হবে c2। তাহলে এইটা হচ্ছে সরলরেখার আদর্শ রূপ। এই আদর্শ রূপের সাথে আমরা এই প্রত্যেকটা সমীকরণ ধরার তুলনা করব। এটা হচ্ছে সরলরেখার আদর্শ রূপ। এই আদর্শ রূপের সাথে আমরা প্রত্যেক জোড়া সমীকরণের কম্পেয়ার করব। তাহলে আমরা এখানে ওখান থেকে তোমরা কম্পেয়ার করো তো, দেখো যে প্রথম সমীকরণে তাহলে আমাদের x এর সহগের মান কত হবে। এখানে x এর সহগ রয়েছে 1, y এর সহগ রয়েছে 1, তাহলে আমরা a1 এর মান পাচ্ছি 1 ও b1 এর মানও পাচ্ছি 1, এবং ধ্রুবপদ যে c1 রয়েছে ডান পাশে, তাহলে c1 এর মান পেয়ে যাবো আমরা 3। এখানে a1 equal to 1, b1 equal to 1 এবং c1 equal to 3। তাহলে এবার a2 b2 c2 প্রত্যেকটাই আমরা এইভাবে লিখতে পারবো যে একইভাবে x এর দ্বিতীয় সমীকরণে x এর সহগ হবে 3, তাহলে আমরা a2 পেয়ে যাবো 3। এটার সাথে ওইটা যদি কম্পেয়ার করি, a2 equal to 3, b2 equal to -1, c2 equal to 5। এখানে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের এই কোন সহগের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে আমাদের মাইনাস সহ কাউন্ট করতে হবে। তো এবার আমরা এই মানগুলো পেয়ে গেছি। এবারে 2 নম্বরে যদি আমরা আসি, 2 নম্বর থেকে একইভাবে a1 equal to 2, b1 equal to 1, c1 equal to 11 এবং a2 b2 c2 সেই মানগুলো আমরা এখান থেকে পাবো। a2 equal to 4, b2 equal to 2, c2 equal to 22। এবং নেক্সট 3 নাম্বার সমীকরণে যদি বলি, এখানে a1 equal to 2, b1 equal to 1 এবং c1 equal to 11। সেম প্রসেস, a2 equal to 4, a2 b2 c2, b2 equal to 2, c2 equal to 23। এখন আমাদের কাজ হবে একটা দুইটা সমীকরণ সমাধান হবে কি হবে না, এটা হচ্ছে আমরা x y এর সহগ এবং ধ্রুবপদের সহগ নির্ণয়ের মাধ্যমে আমরা সিদ্ধান্ত দিতে পারবো। সেটা কেমন? আমরা এখানে যদি কম্পেয়ার করি a1 ডিভাইডেড a2, b1 ডিভাইডেড b2 এবং c1 ডিভাইডেড c2, অর্থাৎ x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত এবং ধ্রুবপদের অনুপাত কম্পেয়ার করব। তো আমাদের x এর সহগের অনুপাত এখানে 1, এখানে 3, অর্থাৎ এই 1/3 x এর সহগের অনুপাত 1/3, y এর সহগের অনুপাত, y এর 1 উপরে 1 নিচে -1, দেখো b1 1, c1 b2 -1, 1/-1। ধ্রুবপদের অনুপাত 3/5। এই কাজটা যদি আমি প্রত্যেকের ক্ষেত্রে করি, তো এখানে
এখানেও পাবো 2/4, x এর ক্ষেত্রে পাবো 2/4। এটা যদি আমি লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে 2 দিয়ে কাটাকাটি হবে, উপরে 1 নিচে 2, এবং y এর ক্ষেত্রে পাবো 1/2, এটা সরাসরি 1/2 পেয়ে যাচ্ছে। ধ্রুবপদের ক্ষেত্রে পাবো 11/22, 11/22, 11 তে 22 লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে যদি কাটাকাটি করা যায় তাহলে 11 দুগুণে 22, সেই হিসেবে আমরা পেয়ে যাচ্ছি 1/2। এবার 3 নম্বর সমীকরণে খেয়াল করি, x এর সহগের ক্ষেত্রে আমরা পাচ্ছি 2/4, আগের মতোই লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে পাবো 1/2, এবং y এর ক্ষেত্রে পেয়ে যাচ্ছি 1/2, ধ্রুবপদের ক্ষেত্রে পেয়ে যাচ্ছি 11/23। তো এবার আমরা কম্পেয়ার করবো আসলে এই ধ্রুবক অনুপাতগুলো কেমন হয়। দেখো এখানে x এর অনুপাত 1/3 এবং y এর অনুপাত 1/-1, এই দুইটা কি সমান না অসমান? অবশ্যই অবভিয়াসলি অসমান। লিখবো এখানে 1/3 is not equal to 1/-1। এটা যদি এখানে কম্পেয়ার করি তো দেখতে পাচ্ছি যে x এর সহগের অনুপাত 1/2, y এর সহগের অনুপাত 1/2 এবং ধ্রুবপদের সহগের অনুপাত 1/2। তো এটা আমরা লিখতে পারি যে হাফ ইজ ইকুয়াল টু হাফ ইজ ইকুয়াল টু হাফ, প্রত্যেকটা অনুপাত সমান। তো ফাইনালি 3 নম্বরে যদি খেয়াল করি, এখানে x এর সহগের অনুপাত 1/2, y এর সহগের অনুপাত 1/2, বাট এই দুইটা এটা সমান হচ্ছে না। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এই হাফ ইজ ইকুয়াল টু হাফ নট ইকুয়াল টু 11/23। এখানে x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত সমান হচ্ছে না, অর্থাৎ এই দুইটা নট ইকুয়াল টু। এখানে x এর অনুপাত, y এর অনুপাত, ধ্রুবক অনুপাত প্রত্যেকটাই সমান হচ্ছে, এবং এখানে x এর সহগের অনুপাত সমান হচ্ছে y এর সহগের সাথে, কিন্তু ধ্রুবপদের অনুপাত সমান হচ্ছে না। এই তিনটা ক্যাটাগরি, তিনটা কেসে 3 রকমের সিদ্ধান্ত আমরা পাবো। একটা জিনিস মনে রাখতে হবে আগে, যে আমাদের দুইটা সমীকরণের যদি কমপক্ষে মানে ন্যূনতম একটা সমাধান পাওয়া যায় তাহলে সেই সমীকরণকে বলা হয় সামঞ্জস্য, এবং যদি কোনো সমাধান না পাওয়া যায় সেই ক্ষেত্রে হচ্ছে অসামঞ্জস্য। তো সেটা এই যে এই দুইটা সমীকরণ রয়েছে এখানে, এখানে x এর সহগ এবং y এর সহগের অনুপাত সমান, এখানে এই দুইটা সমীকরণের ক্ষেত্রে আমরা একটি মাত্র সমাধান পাবো। অর্থাৎ এই দুইটা সরলরেখা যদি আমরা গ্রাফে ড্রয়িং করি সেই ক্ষেত্রে দুইটা রেখা যে এইরকম ভাবে পরস্পরকে ছেদ করবে, যে কোনো একটা বিন্দুতে ছেদ করবে, সেই ক্ষেত্রে আমরা এই এখানে একটি মাত্র সমাধান পাবো। সিদ্ধান্ত হচ্ছে সমীকরণ দ্বয় সামঞ্জস্য ও একটি মাত্র সমাধান আছে। এখানে খেয়াল করবো যে যদি x এর অনুপাত, y এর অনুপাত এবং ধ্রুবপদের অনুপাত যদি সবগুলোই সমান হয়ে যায় সেক্ষেত্রে এই এখানেও সমাধান পাওয়া যাবে এবং অসংখ্য সমাধান পাওয়া যাবে। এবং এই যেহেতু অসংখ্য সমাধান বলেছি যে একটা সমাধান পাওয়া গেলেও এটাকে সামঞ্জস্য বলা হয়, তাহলে এটা অবশ্যই সামঞ্জস্য এবং অসংখ্য সমাধান আছে। তাহলে এখানে বলতে পারি, সিদ্ধান্ত দিতে পারি যে সমীকরণ দ্বয় অবভিয়াসলি সামঞ্জস্য, অসংখ্য সমাধান বিদ্যমান, অসংখ্য সমাধান আছে। এখন যদি x এর অনুপাত এবং y এর সহগের অনুপাত সমান হয় কিন্তু ধ্রুবপদের অনুপাত সমান না হয় সেই ক্ষেত্রে এই সমীকরণ দ্বয়ের কোনো সমাধান পাওয়া যাবে না। আর যেহেতু সমাধান পাওয়া যাবে না সেই ক্ষেত্রে এই সমীকরণ দুটো হচ্ছে অসামঞ্জস্য। এখানে আমরা সিদ্ধান্ত দিব যে সমীকরণ দ্বয় অসামঞ্জস্য এবং সমাধান নেই। এইটার সিদ্ধান্ত আমি দেখো তোমাদের বইয়ে 119 পৃষ্ঠা রয়েছে, 119 পৃষ্ঠা এটা কম্পেয়ার করে তোমাদের সাথে একটু মিলাই দিই। সেটা হচ্ছে যে
119 পৃষ্ঠায় ছক 5.4। তো এখানে দেখো এই দেওয়া আছে a1 ডিভাইডেড a2 ইজ নট ইকুয়াল টু b1 ডিভাইডেড b2, অর্থাৎ x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত সমান নেই। তাহলে পরের কলামে লেখা আছে দুইটি পরস্পর ছেদী সরলরেখা, অর্থাৎ এই রেখা দুটো যদি আমি বললাম যে পরস্পর ছেদী, অর্থাৎ যদি রেখা দুটা পরস্পর আমরা গ্রাফে ড্রয়িং করি তাহলে পরস্পর ছেদী বলতে পরস্পরকে এরকম ছেদ করবে এবং একটা বিন্দুতে ছেদ করবে, এবং সেই একটা বিন্দুটা হবে এই রেখা দুটার সমাধান। এবং পরের কলামে লেখা আছে সামঞ্জস্য, অর্থাৎ এরা অবশ্যই সামঞ্জস্য হবে, সামঞ্জস্য, এবং এদের এই ক্ষেত্রে একটি মাত্র সমাধান পাওয়া যাবে। এখানে লেখা আছে বীজগাণিতিক সিদ্ধান্ত, একটি মাত্র সমাধান আছে। এবং এক্ষেত্রে উপরে দেখো কিছু চিত্র দেওয়া আছে যে এখানে দুইটা চিত্র পরস্পর, দুইটা সরল রেখার ক্ষেত্রে রেখা দুইটা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে। উপরে লেখা রয়েছে সরলরেখা দুটি ছেদ করে, এবং নিচে লেখা আছে একটি মাত্র সমাধান থাকবে। সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে এদের একটি মাত্র সমাধান থাকবে, অর্থাৎ এদেরকে গ্রাফে বসালে অবশ্যই এখানে এই দুইটা রেখা কোনো না কোনো পয়েন্টে অবশ্যই মিলিত হবে। সেই যে পয়েন্টে মিলিত হবে সেই পয়েন্টটা হচ্ছে আমাদের সলিউশন অ্যান্সার। 2 নম্বরের ক্ষেত্রে দেখো এখানে ছকে আসি, ছক 5.4। 2 নম্বরের কেসে দেওয়া আছে a1/a2, b1/b2 এবং c1/c2 সমান, অর্থাৎ x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত এবং ধ্রুবপদের অনুপাত সমান। এবং সেই ক্ষেত্রে সিদ্ধান্ত দেওয়া আছে দুইটি সমাপতিত সরলরেখা, অর্থাৎ এই সরলরেখা দুইটা যদি গ্রাফে বসানো যায়, গ্রাফে আমরা ড্রয়িং করি, তাহলে এখানে এই রেখা দুটি পরস্পর সমাপতিত রেখা। সমাপতিত মানে একটার উপরে আরেকটা পতিত হবে। একটা রেখা অঙ্কন করব, পরবর্তী রেখা আঁকাতে গেলে এটা এর উপর দিয়ে যাবে, অর্থাৎ এরকম ভাবে হতে পারে যে এটা রেখা এবং আরেকটা রেখা যখন গ্রাফে আঁকাবো তাহলে সেটা অবশ্যই এর উপর দিয়ে যাবে। এবং এইরকম একটা চিত্র দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে যে এখানে এই একটা রেখার উপর দিয়ে আরেকটা রেখা উপরে চলে গেছে, এবং উপরে লেখা আছে যে সমীকরণ দুটি সমাপতিত হলে, এবং নিচে আছে যে অসংখ্য সমাধান থাকবে। এবার 3 নাম্বার কেসে দেখো দেওয়া আছে 119 পৃষ্ঠায় 5.4 যে a1 a2 অর্থাৎ x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত সমান, কিন্তু ধ্রুবপদের অনুপাত সমান হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি দুইটি অসমাপতিত সরলরেখা কিন্তু পরস্পর সমান্তরাল, অর্থাৎ এই রেখা দুটো যদি আমরা গ্রাফে অঙ্কন করি তাহলে এইরকম ভাবে দুইটা রেখা পরস্পর সমান্তরাল হবে, অর্থাৎ সেম এরকম সমান্তরাল। সমান্তরাল মানে কি, দুটি রেখা পরস্পর যদি সমান দূরত্ব বজায় রেখে চলমান থাকে তাহলে তাদেরকে সমান্তরাল সরলরেখা বলা হয়। আর দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে এরা কখনোই ছেদ করবে না এবং এদের কোনো সমাধান অর্থাৎ সাধারণ কোনো বিন্দু পাওয়া যাবে না। সেই ক্ষেত্রে এদেরকে আমরা বলবো যে অসামঞ্জস্য এবং সমাধান নেই, অর্থাৎ এই সমীকরণ দুটার সমাধান করা সম্ভব হবে না। তো এই সব সমীকরণের সমাধান যোগ্যতা অর্থাৎ সামঞ্জস্য হলে সমাধান আছে, সামঞ্জস্য না হলে সমাধান নেই, এইটা দ্বারা আমরা সমাধান যোগ্যতা নির্ণয় করলাম। এর পরবর্তীতে আমরা এই সমীকরণ সমাধানের যে পদ্ধতি রয়েছে, সমীকরণ প্রতিস্থাপন, অপনয়ন, আরগুণ, নতুন একটি পদ্ধতি তোমাদের বই সংযুক্ত হয়েছে, সেটা হচ্ছে আরগুণ পদ্ধতিতে সমাধান। এই আরগুণ পদ্ধতি সহ প্রত্যেকটা সমাধান আমি পরবর্তী ক্লাসগুলোতে করে দিব। পরবর্তী প্রত্যেকটা ক্লাসে আমার সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।